আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে কন্টেন্ট থেকে আমরা আলোচনা করছি, বেসিক্যালি যে কমেন্টগুলো নিয়ে, এই কমেন্টগুলো মূলত এসেছে একদিন আগে। আমি জামাতে ইসলামের রাজনীতিতে একটা পরিবর্তন আসছে বলে আমি একটা প্রিডিক্ট করেছিলাম, এবং আমার সেই প্রিডিকশন নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের মন্তব্য। আমি বলেছিলাম যে জামাতে ইসলাম হয়তো সামনে ভোটের রাজনীতিতে আরও ভালো করার জন্য হয়তো তারা একাত্তরের ভূমিকা নিয়ে নিজেদের ভুল স্বীকার করবে অথবা ক্ষমা চাইবে বা এই ধরনের কিছু একটা তারা করবে। এটা ছিল জাস্ট আমার একটা প্রিডিকশন। আমি কিন্তু কোনো গ্যারান্টি দিয়ে বলিনি এই কারণে আমি তো জ্যোতিষ না, আমি কী করে বলবো। আমি তো জামাত ইসলাম করিও না, তাদের সঙ্গে তো আমার কোনো আলাপও হয়নি। আমি জাস্ট আমার লজিক দিয়ে, আমার অনুমান দিয়ে আমি মিলিয়ে একটা প্রিডিকশন করেছি। সেটা হয়তো হবে, হয়তো হবে না, সেটা হয়তো সময়ে বোঝা যাবে। কিন্তু যে সমস্ত ঘটনা এখন ঘটে চলেছে সেগুলোর প্রেক্ষিতে এবং এই কন্টেন্টটা নিয়ে অনেক মন্তব্য এসেছে। সেই মন্তব্যগুলোর থেকে আমি কয়েকটা মন্তব্য নির্বাচন করে আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি বেশিরভাগ মন্তব্য বড় বড়, যে কারণে আমি খুব বেশি একটা কমেন্ট করব না, দু একটা ছাড়া। প্রথম যে কমেন্টটা নিচ্ছে সে লিখেছেন তাহমিদ গালিব। তিনি লিখেছেন, ভাই, একটা দেশের রাজনীতিতে এরকম পরিবর্তনশীল হওয়া দরকার, নইলে আত্মকেন্দ্রিক হয়ে থাকে। আল সুরুজ মুন্সি লিখেছেন, জামাতে ইসলাম যদি আওয়ামী লীগের 20% ভোট যদি টানতে পারে তাহলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জামাত। জাহিদ লিখেছেন, জাতীয় রাজনীতি আর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এক না, যতই পরিবর্তন করুক না কেন এলাকা ভিত্তিক কোনো ফল আসবে না। আমি কিন্তু এই জাহিদ সাহেবের এই বক্তব্যের সঙ্গে অনেকটা একমত। কারণ এলাকা ভিত্তিক হয় কি, এক একটা এলাকায় ওই এলাকার নিজস্ব একটা রাজনীতি থাকে। মানুষ চিন্তা করে এই এলাকায় কে প্রভাবশালী, কার কাছে আমি নিরাপদ থাকবো, কে জনদরদি, এগুলি কিন্তু অনেক কিছু ইকুয়েশন এখানে থাকে। কাজে বিশ্ববিদ্যালয়ের মতো এটা ওরকম হবেই এরকম কোনো গ্যারান্টি আমিও দিইনি, কারোরই দেওয়া সম্ভব না। এই মন্তব্যটা লিখেছেন আলহাজ সোহেল মণ্ডল। তিনি লিখেছেন, আমার মনে হয় না জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য ক্ষমা চাইবে। যদি চায় তাহলে তারা স্বীকার করে নিলেন শেখ হাসিনা সরকার যাদের যুদ্ধ অপরাধী হিসাবে শাস্তি দিয়েছে সেটা সঠিক ছিল বলে প্রমাণ হয়ে যাবে। ওনারা যে বুদ্ধিজীবীদের হত্যা করেছে তা প্রমাণিত হয়ে যাবে। ওনারা যে আল বদর, আল শামস রাজাকার বাহিনী শান্তি কমিটি গঠন করেছিল তা প্রমাণ হয়ে যাবে। তাই তারা হয়তো ভুল স্বীকার করবে না। যদি করে তাহলে তাদের দলের জন্য লাভের চেয়ে ক্ষতি বেশি হবে বলে মনে করি। এটা একটা অপিনিয়ন। এরপর আরেকজন লিখেছেন সাব্বির হোসেন। তিনি লিখেছেন, ব্যাপার না, আজ থেকে 5-7 বছর পর আওয়ামী লীগও ভুল স্বীকার করবে, তারপর তাহলে আওয়ামী লীগকে আর কেউ দোষ দিতে পারবে না। AKM মঙ্গৌর হায়দার লিখেছেন, এটা ওনার একটু বড়, কিন্তু একটু ডিটেলে শুনেন আপনারা কি বলেছেন। উনি লিখেছেন, জামায়াতের ক্ষমতায় যাওয়ার পথ ক্লিয়ার হওয়ার পদ্ধতি, মানে কীভাবে জামাত ক্ষমতায় যেতে পারে তার কয়েকটা পয়েন্ট উনি তুলে ধরেছেন। 1, 71 স্বাধীনতা ইস্যুতে প্রতিটা সত্যিটা মেনে নেওয়া। 2, জামাতের আমিরের ক্ষমা করে দেওয়ার পদ্ধতি বাস্তবে মেনে চলা। ক্ষমা করা কঠিন কিন্তু জয় নিশ্চিত হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়। 3, রক কাটার অপসংস্কৃতি রোধে দৃঢ়ভাবে কাজ করা। 4, তাদের দলে গণতন্ত্রের যে প্রকৃত চর্চা আছে অন্য দলকে সে পথে উদ্বুদ্ধ করা। 5, কিভাবে চাঁদাবাজি দখলবাজি ছাড়া একটি দল চলতে পারে সেই সুন্দর দিকগুলো অন্যদের সামনে তুলে ধরা। দেখুন জামায়াত ভাইয়েরা, সুশীল সাংবাদিকরাও আপনাদের সাধুবাদ জানাচ্ছে ডাকসু ভোটের পর থেকে। এটা ধরে রেখে সামনে এগিয়ে যান। মানে উনি জামাতকে কিছু পরামর্শ দিয়েছেন। মাতবর জাজিরা লিখেছেন, জামাতের এই বিষ কেউ খেতে যাবে না, পরে হজম করা যাবে না। SM মুশাররফ হোসেন লিখেছেন, আমারও মনে হয়
নির্বাচনের আগে জামায়াত এই ট্রাম্প কার্ডটা খেলে দেবেন। রকিবুল আলম লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ কামাল ভাই, জামাতের ব্যাপারে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আমি একজন আওয়ামী সমর্থক হিসাবে আগামী নির্বাচনে জামায়াতকে ভোট দেব, কারণ জামায়াতের আসল চেহারা তথা ৭১-এর চরিত্র যদি এই প্রজন্মকে উপলব্ধি করাতে চান তাহলে জামায়াতকে ক্ষমতায় বসাতে হবে। একটা কথা মনে রাখবেন, জামায়াত এবং শিবির আজীবনের জন্য শুধু একটাই তাদের মিশন এবং ভিশন, গোলাম আজমের সেই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির অসমাপ্ত কাজ সমাপ্ত করা। কতটুকু পারবে না পারবে সেটা অন্য আলোচনা। দেলোয়ার হোসেন সরকার লিখেছেন, মাসুদ ভাই আপনি কমেন্ট পড়েন কিনা জানি না, তবে সত্য কথা বলে যাই, জামাত যদি কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসে তারা পূর্ব পাকিস্তানে ফিরে যাবে, এটা তাদের নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি। বাংলাদেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাইয়েন না। মুক্তিযোদ্ধাদের সম্মানে অন্ততপক্ষে জামাতকে সাপোর্ট করবেন না। দেলোয়ার সাহেব আপনাকে আমি দুটো কথা বলি। এক নম্বর হলো কমেন্ট পড়েন কিনা জানি না তা ঠিক না, আমি পড়ি, আমি মোটামুটি সব কমেন্ট পড়ি, তারপরে তো পড়লামই। দ্বিতীয় কথা হলো যে জামাতকে সাপোর্ট করার বিষয় কিন্তু এখানে না, আমি কিন্তু জামাতকে সাপোর্ট করিনি। আপনি কোথার থেকে কেন মনে হলো জামাতকে আমি সাপোর্ট করেছি এটা আমি জানি না। আমি একটা সম্ভাবনার কথা বলেছি, আমি একটা যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলোর আলোকে কি হতে পারে কি হতে না পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তার মানে কিন্তু জামাতকে সাপোর্ট করা আপনি কেন বুঝলেন আমার কাছে ক্লিয়ার না। এরপরে কমেন্টে লিখেছেন জাহাঙ্গীর আলম, তিনি লিখেছেন, চমৎকার পোস্ট করেছেন স্যার, বাংলাদেশ জামাতে ইসলামী যদি ৭১-এর ভূমিকা নিয়ে নমনীয় হতো তাহলে গত আগস্টের পরে মুক্তিযুদ্ধের স্থাপনা এবং মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করতো না। একটু চোখ খোলা রাখলেই দেখবেন টকশোতে ৭১ নিয়ে প্রশ্ন করলে প্রশ্নকর্তাকে ঝাঁপিয়ে ধরে তারা কৌশল অবলম্বন করতেছে আগামী নির্বাচনে আওয়ামী পন্থীদের ভোট লাভের জন্য। জুয়েল বাবু বিকাশ, তিনি লিখেছেন, জনাব মাসুদ কামাল ভাই আপনি কি মনে করেন জামাত শিবির মন থেকে ক্ষমা চাইবেন? আমি মনে করি ক্ষমতা দখল করার জন্য ক্ষমা নামক নাটক করবে। তাদের ইতিহাস তাই বলে, জামাত শিবিরের খপ্পরে পড়ে প্রাচীনতম দুটি দল আজ ধ্বংসের পথে। মোহাম্মদ আশিক লিখেছেন, আজকের কন্টেন্টের বিষয়ে আমি আপনার সাথে একমত না। এটা হতেই পারে, আপনি আমার সাথে একমত হবেন কেন সবসময়? এই কন্টেন্টটা আমি আমার মতো করে করেছি, আপনি এটাকে দ্বিমত পোষণ করতেই পারেন। মেহেদি হাসান লিখেছেন, এইভাবে জামাতের প্রশংসায় গা ভাসাইলে আপা কিন্তু টাকা পাঠানো বন্ধ করে দেবে, তাই ভেবে চিনতে, মানে উনি ধরে নিয়েছেন আমাকে আপা টাকা পাঠায়। কারণ আপাটাকে বুঝতেই পারি উনি হয়তো শেখ হাসিনার কথা বলেছেন, তো আমাকে টাকা পাঠাবে কেন? আমাকে উনি কেন টাকা পাঠাবেন? শুনেন, যদি আমাকে টাকা পাঠাতো, টাকা তো ভাই তো কেউ না কেউ জানতো, কিছু না কিছুভাবে প্রমাণ হতো। কাজেই এই যে সুইপিং কমেন্ট আপনারা করেন, যে তার মানে কি আপনি আমাকে ধরে নিচ্ছেন হয় আমি আপার কাছ থেকে টাকা পাই, নাহলে এখন আমি জামাত থেকে টাকা পাবো। এটা কোনো কথা? মানে কেউ যদি নিরপেক্ষভাবে কিছু কথা বলে সেটার থেকে আপনারা একটা ইঙ্গিত করে নেন কেন? সেটাকে ধরেই নেন কেন যে কারো না কারো কাছ থেকে টাকা খেয়ে কথা বলছে? টাকা না খেয়েও কথা বলা যায়, টাকা না খেয়েও কারো পক্ষপাত না করেও সাংবাদিকতা করা যায়। সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। কারণ আপনার কাছে প্রতিটাই সন্দেহজনক মনে হয়। যখন একটু কথাটা ওই দিকে যায় তখন ভাবে যে ওইখান থেকে টাকা আসতেছে, আবার মাঝে মাঝে বলে যে বিএনপির টাকা খাচ্ছি। ভাই এত টাকা দিয়ে কী করবো আমি? আচ্ছা ঠিক আছে, এর পরের কমেন্টটা পড়ি। পরের কমেন্টে লিখেছেন রশিদুল ইমাম, তিনি লিখেছেন, জামাতের নব্য মুরিদ পাওয়া গেছে, যাক ভালোই হলো। গুপ্ত শিবির ছানারা এখন প্রশংসায় ভাসিয়ে দেবে। জান্নাতের টিকিট পেতে যাচ্ছে মাসুদ সাহেব, আর জামাত ক্ষমতায় আসতে তো কথাই নাই। অবশ্য এখনই তলে তলে হাদিয়া পাইছে কিনা কে জানে। ভালো বুঝলেন, একই কিন্তু একই লাইনে সবাই চলে আসতেছে যে কিছু একটা বললেই ভাই কোনো না কোনো পক্ষে ঢুকাই দেন কেন? আমার যদি কোনো কথা আওয়ামী লীগের পক্ষে যায় তাহলে আওয়ামী লীগের দালাল হয়ে যাব। আমার যদি কোনো কথা বিএনপির পক্ষে যায় তাহলে আমি বিএনপি দালাল, বিএনপি ক্ষমতায় আসলে আমি কোন পথে যাব এই চিন্তা করতেছি। এখন আবার জামাতের দালাল হয়ে গেলাম। ভাই আমি কার দালাল?
রুহাত ডেইরি তিনি লিখেছেন, মাসুদ সাহেব আপনার হয়তো আপনজন বিয়োগের কষ্ট নেই, তাই পরিবর্তনের ইতিবাচক দিক দেখতেই পারেন, কিন্তু আমার যে আপনজন হারানোর ব্যথা বুকে। এস নিউজ লিখেছেন, মাসুদ কামাল ভাই আপনি কি এখন জামাত হয়ে গেলেন নাকি? যে প্রশংসায় ভাসছেন আপনি ভাই, আপনি তো জানেন একটা ছাত্র সংগঠন নেই, তাদের সাথে আরও যারা বাম সংগঠন তারা মিলে অনেক বড় একটা অংশকে বাদ দিয়ে নির্বাচন হয়েছে। যে সংগঠনের সাথে মিশে আছে এই ডাকসু, আপনি সেই সংগঠনকে বাইরে রেখে একে নির্বাচন করলেন, এতেই আপনি সব কিছু বুঝে গেলেন। ভাই আপনি গণতন্ত্রের কথা বলে যদি এভাবে এককভাবে মূল্যায়ন করেন তাহলে তো কিছু বলার থাকে না। ভাই আগে সবাইকে নিয়ে নির্বাচন করেন, তারপর মূল্যায়ন করেন। ধন্যবাদ মাসুদ কামাল ভাই। ভাই এস নিউজ আপনাকে আমি একটা কথা বলি, ধরেন সবাইকে নিয়ে নির্বাচন হলো না, যে ঘটনা ঘটলো সেই ঘটনায় মূল্যায়ন করতে পারবো না? পারবো তো। সবাইকে নিয়ে নির্বাচন না হওয়ার কারণে ওই ভোটগুলি কোথায় গেল সেটা আমি বলতে পারবো না, অথবা আমি ধারণা করতে পারবো না, আলোচনা করতে পারবো না। পারবো তো, তো সেটাই তো আমি করেছি। আমি তো কোনো পক্ষ নেইনি এখানে। তো আপনারা কেন ভাবছেন যে জামাত কেন, শিবির কেন ডাকসুতে জিতলো, এটা নিয়ে আলোচনা করলে আমি শিবিরের পক্ষ হয়ে গেলাম? কেন রে ভাই এত মানে অতি সরলীকৃত সিদ্ধান্তে কেন পৌঁছেন? ভাই আমি তো সাংবাদিক, আমি তো কোনো পক্ষপাত না। আমি যখন এর আগে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়েছে, যখন তার সমালোচনা করেছি, তখন কিন্তু আমি আওয়ামী লীগ হয়ে যায়নি। তখন আমি সরকারের একটা ঘটনার সমালোচনা করেছি। এখন ওই সমালোচনাটা যদি আওয়ামী লীগের জন্য সিম্প্যাথি হয়ে যায়, তাহলে যদি আমার কেউ আওয়ামী লীগ ভাবে, গোপন লীগ বলে, আপার কাছ থেকে টাকা পাই বলে, তাহলে ভাই এটা তো হলো না, এটা তো সমালোচনা হলো না, এটা যে আজকাল উৎসাহনার চেষ্টা করা হলো। যাও, এরপরে মন্তব্য লিখেছেন শাহনেওয়াজ সুমন, তিনি লিখেছেন, আমি কি এমনি এমনি আপনাকে জামাতের গুপ্ত এজেন্ট বলি? বাংলাদেশের ভার্সিটি এবং উচ্চশিক্ষিতরা যে কত জ্ঞানী তা বাংলাদেশের লোকজন এক বছরে অনেক টের পেয়েছে। এই দেখেন আমি এখন গুপ্ত এজেন্ট হয়ে গেছি, ঠিক আছে, আমার আলাপ বাদ দেন। সুমন হলদার, শাহনাজ সাহেব কি বলতেছেন, বাংলাদেশের ভার্সিটি এবং উচ্চশিক্ষিতরা কত জ্ঞানী, মানে তাদের জ্ঞান নিয়ে উনি সন্দেহ প্রকাশ করেছেন। ভাই একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে না, সে তো তার মতো করে বুঝে, তাকে একদম মূর্খ মনে করেন না। ওখানে আপনার আমার বাচ্চারাও আছে, তার মূর্খ এইভাবে ভাবলে তো হবে না। তাদের চিন্তাকে অনার করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে কেন তারা এরকম চিন্তা করছে। এ মন্তব্য লিখেছেন এমডি টিটন, আপনি আওয়ামী লীগের সময় পিঠ বাঁচানোর বক্তব্য দেননি, হয়তো ক্ষমতাসীনদের সাথে তলে তলে মিলছিল। গত সপ্তাহ পর্যন্ত স্বরূপে ফিরেও এসেছিলেন, কিন্তু আবু আলম শহীদ খান গ্রেপ্তার হবার পর থেকে আপনার চই চই কোথায় গেল? এখন তো পারলে ডাক্তার শফিকরে আব্বা ডাকেন, জামাতের ভাইরাস কি যে কঠিন টের পাবেন। কিছু বলার নাই। শেখ হারুন লিখেছেন, মাসুদ কামাল সাহেবকে শক্ত কথা বিশ্লেষণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব প্রত্যেক দলের ব্যাপারে মরার আগ পর্যন্ত সত্য কথাটা বলে যাবেন। হাবিব আহমেদ লিখেছেন, বাড়িতে এসে দেখি মোবাইলে এমবি নাই। এই বৃষ্টির মধ্যে গ্রামের দোকান থেকে একটা এমবি কার্ড 40 টাকা দিয়ে কিনে এনেছি শুধু আপনার শো দেখার জন্য। এবং আমার একটা মন্তব্য আছে, আমি কিন্তু আওয়ামী লীগের সমর্থক। যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে না পারে তাহলে আমি জামাতে ইসলামকে আমার ভোট দিয়ে দেব। ভাই দেখেন, যারা আগে যারা মন্তব্যগুলি করেছিলেন ওনাদেরকে বলছি, এই যে হাবিব আহমেদ একটা মন্তব্য করলেন, আপনি এই মন্তব্যটাকে কী বলবেন? উনি তো আওয়ামী লীগের সমর্থক, এখন বলেন উনি আওয়ামী লীগের জামাতের গুপ্তচর হয়ে গেছে। ভাই এইভাবে না, মানুষের মন কিন্তু বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে চেঞ্জ হয়, এবং সেই চেঞ্জটাকে আমাদের কিছু বলার নাই। আমরা চেঞ্জটাকে সমর্থনও করছি না, নিন্দাও করছি না, আমরা কেবল বোঝার চেষ্টা করছি চেঞ্জটা কেন হয়। খালি এই জায়গাটা বোঝার চেষ্টা করেন ভাই। কে কোন দলে, কে কোন কার গুপ্তচর, কে কাছ থেকে টাকা পাচ্ছে, এগুলি বলে হয়তো নিজেকে কেন সুইপিং কমেন্টের মধ্যে ঢুকাই ফেলেন। আপনি তো এত কম, মানে এত হালকা জ্ঞান নিয়ে চলেন না, তাই না? আমরা কথা হলে কে কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আলোচনা নেই, কেন যাচ্ছে, চেঞ্জটা কেন হচ্ছে মানুষের চিন্তার মধ্যে, এই জিনিসটা যদি আপনি ফলো করতে পারেন, এটা যদি আপনি চিন্তা করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আমাদের এখন কী করা উচিত। প্রিয় দর্শক, আমি শেষ
কমেন্টটা পড়তে চাই। সিদ্দিক সাহেব লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন জামাত পিআর নির্বাচন নিয়ে যে আলোচনা হচ্ছে, 81% লোক পিআর চাচ্ছে। যারা চাচ্ছে তারা কি জানে পিআর মানে কি? আপনি যদি একটু বিস্তারিত নিয়ে একটা ভিডিও বানাতেন আমরাও জানতে পারতাম। থ্যাংক ইউ ভাইয়া, আমি এটা নিয়ে আলোচনা করবো, আমি ঠিক করেছি। কারণ আমি আসলে মাঝখানে ভেবেছিলাম যে আলোচনা করবো, পরে আবার ভাবলাম যে এটা তো খুব একটা গুরুত্ব পাচ্ছে না, ইলেকশনে দরকার নেই। কিন্তু যেহেতু আবার দু একদিনের মধ্যে পিআর নিয়ে আন্দোলন শুরু হয়ে যাবে, আমার মনে হয় এই সময়টা নিয়ে একটু ডিটেল আলোচনা করা দরকার আছে। ইনশাল্লাহ আমি করবো। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।